বলছি না অসত্য সত্য। জাহানারাটা তো ফর্মালি এসেছিল আগে, তখন সেটাকে এখন আমলে নেওয়া হবে কিনা? আগে না, জাহানারের যে কমপ্লেইন যেটা এসেছিল সেটা লিখিত এসেছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল, এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি। ভাই, যেটা হচ্ছে আপনারা অ্যালিগেশন আসছে কিছু মানুষের নামে, এবং তাদের অ্যালিগেশনের ভিত্তিতে আপনারা ওয়েলটি করতেছেন অন্যান্য লোকদেরকে। না, এটা তো মানে এটা দ্বৈত নীতি হবে না। আপনারা ইয়ে করে ফেলছেন, কনফিউজ করে ফেলছেন। ফার্স্টে ওই ওনাদের যে কোয়েশ্চেনটা ছিল, যেটা হচ্ছে আমাদের ডাইরেক্টর প্রবাদুলার ইনভলভমেন্টটা, আপনার দিন শেষে বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, কারণ হচ্ছে এন্টায়ার প্রসেসটা হচ্ছে আমার ক্রিকেট বোর্ড রিলেটেড। যেটাই বলেন যে হচ্ছে ওনার যে কমপ্লেইনটা যেটা ছিল আমার ফর্মার ক্রিকেটার, এটা ক্রিকেট বোর্ড রিলেটেড। সো ক্রিকেট বোর্ডে আমার কিভাবে কাজ হয়, আমার ক্রিকেট বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, এবং প্রেফারেবলি ফিমেল, এবং ওনার কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষমতা নাই এখানে এটা প্রভাবান্বিত করার। এটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, তারা তাদের মতো কাজ করবে, এবং তিনজনই আপনারা দেখেছেন উইথ এক্সপিরিয়েন্স। আচ্ছা, সেকেন্ড যেটা বললেন রিগার্ডিং ওএসডিটা বলা হয়েছে যে আপনারা বোধহয় অনেক জায়গায় প্রচারও করা হয়েছে এরকম কিছু এখনো পর্যন্ত ঘটেনি। বাট যেই জিনিসটা হচ্ছে যে এটা হয়তো বা অন প্রসেস বা এরকম হচ্ছে চিন্তা ভাবনা করা হচ্ছে, যদি তারা কোনো ব্যক্তি, ফর এক্সাম্পল মনে করেন আপনারাই বলেছেন যে উমেন্স উইংয়ে আছে, উমেন্স উইংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারে, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট। মানে ওই বরখাস্ত হয়ে গিয়েছে হবে সেটা ইনভেস্টিগেশন প্রভাবিত করতে পারে এমন কোনো ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল মনে করেন যে মিস্টার XYZ, উনি যেই ক্যাপাসিটিতেই হোক, উনি যদি ইনভেস্টিগেশন প্রভাবিত করার চেষ্টা করেন, এটা কিন্তু আমাদের হচ্ছে আইনেও আছে, ক্রিমিনাল অফেন্স। ইনভেস্টিগেশন বা এরকম যে কোনো কিছু এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে প্রভাবিত করার জন্য, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। আপনি যে কথা বলছেন এটা কিন্তু ঠিক আছে, কথার কথা আমি হয়তো ফয়সাল ভাইয়ের থেকে শুনে আমি বলছি যে আমি শুনেছি এরকম যে আতিফ আজম সাহেব এরকম। সো আমরা কোনো ধরনের স্পেকুলেশনের ভিত্তিতে কোনো কিছুতে আমরা যাব না। আমাদের মনে হয় টার্গেট যেটা আমরা সবাই চাই আমাদের সকলের মধ্যে, যে এইটা সুষ্ঠু তদন্ত, এবং যদি কোনো ধরনের দোষ পাওয়া যায় তার বিচার আমরা চাই, আমরা সকলে চাই। তো সেই জন্য আমাদেরকে যে কমিটিটা করা হয়েছে, কমিটির উপরে আস্থা রেখে আমাদের কমিটিকে কাজ করতে দিতে হবে। নট দ্যাট যে আমাদেরকে ব্লেম করবেন, আমরা 33 দিন হয়েছে এসেছি, আমরা কি করছি, এগুলো কিছু না। আমরা সহায়তা করতে চাই, আপনাদের ফিডব্যাক দিবেন, সেটা আমরা নিয়ে আমরা তাদেরকে তার ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? যেটা অ্যালিগেশন ম্যাগনিটিউড আপনারা যদি দেখেছেন, ফর এক্সাম্পল আমি এসে কালকে বললাম তো সেম জিনিস, যে ঠিক আছে আমাদের এখানে আমাদের অমুক পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি, আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি শুনেছি। তো সেটাকেও আপনারা যদি বলেন যে ঠিক আছে সেটাকে আমরা আমলে নিতে, সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলছেন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা যদি বলেন যে না এটা শোনা কথাতেও আমাদের গুরুত্ব দিতে হবে, দিব, কারণ আপনারা তো আমাদেরকে সাজেস্ট করতে পারেন, আপনারা আমাদের পলিসি মেকিং এ সহায়তা করবেন। কিন্তু আমি শুনেছি শোনা কথার ভিত্তিতে। আচ্ছা ভাই, একটা কথা আছে, আপনি প্রথমে আপনারা জানেন যে প্রায় গত 72 ঘন্টা আগে আমরা সবাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ইন্টারভিউ দেখি, এবং সেটি আমাদের সকলকেই আলোড়িত করে। শুধু তাই নয়, আমাদের সকলের মনে ভূকম্পন সৃষ্টি করে। সেখান থেকে জিনিসগুলো দেখার পরে আমরা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ড থেকে আমরা একটি 3 সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করে দিয়েছি, যার নামও আপনারা গতকালকে পেয়ে গিয়েছেন। আমাদের একজন অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে কমিটিটি গঠন করা হয়। কমিটি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, এবং বলা হয়েছে যেভাবে প্রিভিয়াসলি যে নেক্সট 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ওনারা ওনাদের রিপোর্ট এবং রেকমেন্ডেশন সাবমিট করবেন। ওইটার একটি কপিও তারা বিসিবিতে সাবমিট করবেন, এবং এনএসসিতেও একটি কপি জমা দিবেন। তো ওইটা পাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে ফার্দার প্রসিডিওরগুলো আমরা শুরু করা হবে, কিভাবে কি অ্যাকশনে যাওয়া হবে কমিটির রিপোর্টের ভিত্তিতে। এবং আপনারা জানেন যে কমিটির ওনারা যারা আছেন, যে মেম্বারগুলো, ওনারা যথেষ্ট অভিজ্ঞ, এবং ইনশাআল্লাহ ওনারা প্রপারলি উইথ ডিউ ডিলিজেন্স জাজ করবেন। এবং ওনাদের কিন্তু স্কোপ অফ ওয়ার্ক শুধুমাত্র এই যেটি আমরা দেখেছি বা জাহানারা আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন, শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন, এবং এগুলো রেকমেন্ডেশন দিবেন, এবং ফার্দার স্টেপ আমরা তখন ডিসাইড করব। আর রিগার্ডিং
চারজনকে ওএসডি করা আর হয়েছে। আসতেছি আমাকে শেষ করতে দেন তারপর আপনি কোয়েশ্চেন করেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিগার্ডিং যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ঘটনাটাই আমরা শুনেছি যে 2021-22-এর সময়, সেই সময় আমরা ছিলাম না, আমরা জানিও না, কিন্তু আজকে আমরা আছি, তাই বলে আমরা দায় এড়াতে পারবো না। সো আমরা আমাদের উইথ ফুল এফোর্ট আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে দেখছি। এটা আমাদের প্রেস ব্রিফিং, আমাদের মিডিয়া রিলিজেও বলা হয়েছে, এখন কমিটির মতো কাজ করবে। সো ইনশাল্লাহ আশা করি আমরা ধৈর্য ধারণ করব এবং কমিটি যাতে প্রপারলি কাজ করতে পারে আপনারাও সহযোগিতা করবেন, কারণ আপনারাও একটা হচ্ছে ভয়েস প্লাস হচ্ছে থার্ড আই। আপনাদের মাধ্যমে অনেক কিছু মানুষ জানবে, জিনিসগুলো সামনে চলে আসবে। আর ওএসডির ব্যাপারে যেগুলো হচ্ছে এগুলো অন প্রসেস, সেটা হচ্ছে অন প্রসেস, এটা হচ্ছে যদি মনে হয় হবে অ্যাপ্লিকেবল আর কি হবে ভেরি সুন। আমরা চাই কি একটা ভালো দেখেন, আমরা ছোটবেলায় ক্রিকেট খেলেছি, তো আপনারাও টুকটা খেলেছেন বা আপনার কর্মক্ষেত্র আছে। এই কর্মক্ষেত্র বা আমাদের কর্মক্ষেত্র যে মাঠ, তা আমাদের দায়িত্ব, আমরা কিন্তু সবসময় আমি বলি যে এটা এনজয় করার জায়গা না, এটা একটা দায়িত্ব বা এটা একটা ন্যাশনাল সার্ভিস। তো আমাদের যে দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা আমরা ছেলে বা একটা মেয়ে ক্রিকেট খেলতে আসবে, তাকে খেলার জন্য যত ধরনের মাঠের ভেতরে মাঠের বাইরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার, আমরা শুধু দেব না, আমাদের সর্বস্ব দিয়ে দেবো। কেননা আমরা চাই না নানা রকম ইনজাস্টিস এন্ড দল ইস্যু। হচ্ছে ধরেন যে আপনার যে কোনো দল, আমাদের এইজ গ্রুপ থেকে শুরু করে যে কোনো দলের, ওখানে হচ্ছে একটা সিলেকশন প্রসেস থাকে, কারা খেলবেন, কারা ক্যাপ্টেন হবে, ওটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। ধরেন আমি কালকে যে বলতে পারি না যে ঠিক আছে আমি বোর্ড ডিরেক্টর, কেন এইভাবে টিম করা হলো, কেন এইটা হচ্ছে, দ্যাটস নট দ্য রাইট প্র্যাকটিস, আপনারাও জানেন। আচ্ছা, হ্যাঁ, যেটা আমরা বললাম যে হচ্ছে এর আগে আমরা বলেছি যে রিগার্ডিং অ্যাবিউজ, ফর এক্সাম্পল মনে করেন আপনার হচ্ছে ওয়ার্ক প্লেস অ্যাবিউজ করার কথা, দ্যাটস ডিফারেন্ট। সো দুইটার কিন্তু উপস্থাপনা ভিন্ন। আমি আজকে কমপ্লেইন করতে পারি, কিন্তু হচ্ছে আমি আমার সিস্টেম নিয়ে আমি কমপ্লেইন করতে পারি, কিন্তু সমালোচনা এবং জিনিসটা দুটো জিনিস ভিন্ন। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে আনন্দ ভাই, আচ্ছা, প্রথম দিন যেটা আপনাকে মানে যখন আপনি পত্রিকায় দেখলেন যে জাহানারা আলম এবং জ্যোতির বিরুদ্ধে, আচ্ছা, মিথ্যা বা ফেক কিছু বলা হয়নি, ওখানে বলা হয়েছিল ভিত্তিহীন, বেসড অন স্পেকুলেশন, বেসলেস ইয়ে করেছে। আচ্ছা, হ্যাঁ, সো এই জিনিসটা আমি আবারও বলছি, ফর এক্সাম্পল মনে করেন যে আপনার আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড হলো বা হবে বা যেরকম স্কোয়াড, এখন আমি হচ্ছে যদি ওখানে যে কেউ ভাবে বলতে পারি ঠিক আছে অমুক প্লেয়ার খেলোয়াড় দলে নাই কেন, বা এই জিনিসটা কি সেটা কি, তো সেটার ভিত্তিতে তো দল পরিবর্তন হবে না, ঠিক না? সেটার ভিত্তিতে দল পরিবর্তন হবে না। আমি আবার বলছি যে দেখুন আমরা কি চাই, আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভবিষ্যতে যাবি এ ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটে থাকলেও ভবিষ্যতে যাতে না হয়, এটাই তো আমরা চাই। সো আপনারা কিন্তু হচ্ছে আমাদেরকে যদি দোষারোপ করেন বারবার যে আমরা এটা কেন করেছি সেটা কেন, দুটো কিন্তু ডিফারেন্ট ইনসিডেন্ট। দেখেন, একটা হচ্ছে দলের সিলেকশন বা দলের হচ্ছে কারা থাকবে, কারা পারফর্ম করবে, সেটা ভিন্ন। আর আরেকটা হচ্ছে যিনি হ্যারাসমেন্টের শিকার, দুটো কিন্তু ভিন্ন জিনিস, দুটো আমরা কোথায় মিলিয়ে ফেলছি বারবার। মানে ভাই দলের অনিয়মের অভিযোগ হলে আপনারা সেটা নেবেন না, বাট সেটা যৌন হয়রানি হলে সেটাকে আমলে নিচ্ছেন, সেটাকে আমি বলেছি। কিন্তু এরকম কোনো কথা কিন্তু সেটা দিয়ে আগের দিন আপনারা তো সরাসরি নাকচ করে দিয়েছেন। একটু ক্লিয়ার করুন না, জাস্ট আপনি মানে ফর দিস কাইন্ড অফ অ্যালিগেশনস হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ বোর্ড, একটু স্পেসিফিক্যালি বলেন। অ্যাপার্ট ফ্রম এমপ্লয়িজ ডিরেক্টরস, এটা আপনার স্ট্যান্ডটা কি হবে? আপনি একটা কোশ্চেন করেছেন, আমি একটা রিপ্লাই দিই। হ্যাঁ, জিরো টলারেন্স। থ্যাংক ইউ। আচ্ছা, whether that is employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decisions. So এখন যেহেতু ইনভেস্টিগেশন কমিটিটা ডিক্লেয়ার করা হয়েছে, আমরা কিন্তু ওনাদের ডিসিশনের উপর ডিপেন্ডেন্ট, বিকজ আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ আ ক্রিকেট বোর্ড ডিরেক্টর অর আ প্রেসিডেন্ট উই আর নট এন্টাইটেলড টু টেক এনি ডিসিশনস। এখন কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করবো। অ্যাট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে ফিরে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সবাই করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। ফর এক্সাম্পল, ইফ দ্য অ্যালিগেশন ওয়াজ এগেইনস্ট মি, তাহলে আমার এগেইনস্টে অ্যালিগেশনের তারা ফুল তদন্ত করতো। ইফ ইনভেস্টিগেশনের যারা করছে তারা যদি বলতো আমাকে সরিয়ে দিতে, তাহলে আমাকে সরিয়ে দিতে হবে। যে গুল ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স, whether that is the president, whether that is the board director or any employee.
যে জিনিসটা হয়েছে, the allegations are true, it will not be tolerated. But at the same time, এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে এই জিনিসটা দেওয়া হয়েছে, it will hamper their life also if it is not true. So at least 5-7টা দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আজকে আতিফ ভাই আপনার নামে যদি দেওয়া হতো, তাহলে ইউ ডিজার্ভ আ রাইট টু গেট দ্য ডিসিশন অলসো, যে আপনি কি এটাতে করেছেন নাকি করেন, বিকজ অ্যালিগেশন যে কেউ দিতে পারে, অ্যান্ড লেটস অ্যাজিউম ইটস রাইট অর রং, বাট যেহেতু ওনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, যাদের নামে অ্যালিগেশনটা দেওয়া আছে তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বউ আছে, বাচ্চা আছে, সো তাদেরকে 5-7টা দিন টু প্রুভ দেমসেলভস রাইট, সেটা সুযোগটাও কিন্তু আমি মনে করি তাদের পাওয়া উচিত। শানীন ভাই, এটাকে ক্লিয়ার করা যায় জাস্ট যে কমিটি যদি এইটা আসলে ঢাকার বাইরে গেলে অবস্থাটা বেশি বোঝা যায়। ঢাকাতেই আমরা নানান রকম চ্যালেঞ্জ ফেস করি মেয়েদের, ঢাকার বাইরে মেয়েদের ন্যূনতম সুযোগ সুবিধা নেই, যেটা আমি আমার জেলার কথা বলতে পারি, বগুড়া আরও 2-1টা জেলা রিপোর্টিংয়ের জন্য গিয়ে দেখেছে। তাদের সামাজিক, অর্থনৈতিক, কখনো ধর্মীয় এবং এরপর প্রশাসনিক, কাঠামোগত নানান চ্যালেঞ্জ পার করে আসতে হয়। সম্প্রতি আপনি জানেন এখন একটা তোলপাড় চলছে মেয়েদের একটা ক্রিকেট থেকে একটা অভিযোগ নিয়ে, যেটা নিয়ে বিসিবি একটা ইন্টিগ্রিটি কমিটিও করেছে, তদন্ত করছে। আমার কথা হচ্ছে যে কেন এখন আমরা বলছি যে, দেখেন মারুফা যখন বল করেছিল ইংল্যান্ডের সাথে, তখন কমেন্টেটররা বলছিল যে এত সুন্দর ইনসুইং দেখেনি অনেক, যে লেভেলের টিম খেলা আমাদের খেলেছে ওয়ার্ল্ড কাপে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভাগ্য ভালো হলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম, আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততেও পারতাম। আপনি যদি পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে আমরা কি দিয়েছি, ন্যাশনাল টিমে ট্রেনিং দিই, আর কিছু করি না। সো ওই যে ডিসেন্ট্রালাইজেশন, ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করার মূল কারণই হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা করে দেওয়া। যে জেলায় খেলুক, বিভাগে খেলুক, ছেলে হোক মেয়ে হোক, তার যেন সুযোগ সুবিধা পুরোটাই থাকে, সো দ্যাট তার মেধাটাকে আরও প্রস্ফুটিত করতে পারে। সো এইটা ওয়ান অফ দ্য রিজন ছিল যে কেন সবাই মানে লিগ হয়তো লিগটা হচ্ছে ওই জেলার একটা এন্ড প্রোডাক্ট, কিন্তু তার আগে কি আছে, কিছুই নেই, মানে বলতেও লজ্জা লাগছে, কিছুই নেই। যেহেতু নেই, শুরু করলাম আজকে থেকে আমরা। ইনশাল্লাহ আমাদেরকে কিছুদিন সময় দেন, এই আপনাদের এই প্রশ্নগুলো হয়তো আমরা ফেস করবো।